সোশ্যাল স্কিলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সমাজে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের সমাজের মধ্যে মিশে থাকতে হবে। এখন তুমি যখন কোনো কর্মক্ষেত্রে যাচ্ছ, কাজের জায়গায় যাচ্ছ, সেখানেও সমাজের একটা ছোট অংশ তো সেখানেও আছে। কতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, তাদের কোনো লক্ষ্য আছে, তারা একসাথে কাজ করছে। তোমায় জানতে হবে কী কী লাগবে, কোন কোন সোশ্যাল স্কিলস। এত যে আমরা সোশ্যাল স্কিলস, পিপল স্কিলস, এগুলো এত আমরা নাম শুনি, কোন কোন স্কিল যেগুলো আমাদের খুবই প্রয়োজন। ওকে, ফার্স্ট যেটা লাগছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তুমি কত সহজে মনের কথা বলতে পারো, এটা হলো একটা কমিউনিকেশন স্কিল, এটাকে বলা হয় স্পিকিং স্কিলস। আর একটা হয় লিসেনিং স্কিলস। যখন কেউ বলছে তুমি ভালো করে মনোযোগ দিয়ে শুনে সেটাকে তুমি বুঝতে পারছো, বুঝতে না পারলে প্রশ্ন করো, লিসেনিং। কমিউনিকেশনের আন্ডারে হলো স্পিকিং, লিসেনিং। তুমি রাইটিং করেও কমিউনিকেশন করতে পারো, ইমেল লিখতে পারো, চিঠি লিখতে পারো, লেটার রাইটিং, অনেক রকমের রাইটিং হয়, এসে রাইটিং। তো রাইটিং করে সহজ ভাষায়, বাংলায় হোক ইংলিশে হোক, তুমি মনের কথা প্রকাশ করলে এটা তোমার রাইটিং স্কিল। কমিউনিকেশনের আন্ডারে স্পিকিং, লিসেনিং, রাইটিং হলো। আর একটা জিনিস মনে রাখতে হয়, একটা কমিউনিকেশনের বিশাল অংশ হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার টোন, তোমার চোখের দৃষ্টি, যেটাকে আই কন্ট্যাক্ট বলা হয়, এইগুলো দিয়ে কমিউনিকেট হচ্ছে। যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে, তোমার মনোভাব কেমন সেই মানুষটার প্রতি, সেটা তোমার চোখ দেখলে আর তোমার গলার আওয়াজ শুনলে বোঝা যাবে। একজন মানুষ যে খুব বেশি উচ্চশিক্ষিত নয়, সেও তোমার গলার শব্দ শুনে আর তোমার চোখের দৃষ্টি দেখে একটা আঁচ করে নেবে যে চাইছেটা কী। সে হয়তো বিষয় কন্টেন্টটা বুঝতে পারছে না কী বলছো, কিন্তু নন ভার্বাল দিয়েই মানুষ বুঝে যায়। ঠিক আছে, তোমাকে চেষ্টা করতে হবে যে কোম্পানিতে কাজ করতে যাবে তাদের ভালো চাইতে হবে, যে আমি তাকে কীভাবে সার্ভ করতে পারি। নাহলে তুমি যতই সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, যতই ভালো প্রেজেন্টেশন করো, তোমার ভাইবসটা ভালো হবে না। তোমার টোন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট তোমাকে ধোঁকা দেবে। ওই জন্য সবসময় বলা হয় কি, যে ইন্টেনশনটা যেন ভালো হয়, যে কাজেই গেছো তার ইন্টেনশনটা ভালো হয়। তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারবে না, তাহলে যখন এমনিতেই প্রকাশ হবে, তোমার বেস্ট সেলফ যেটা, সেটাই প্রকাশিত হোক। এটা মনে রেখো সবসময়, যে নন ভার্বাল তোমাকে প্রকাশ করে দেবে। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে তুমি নিজেকে এখানে কন্ট্রোল করতে পারো, কিন্তু নন ভার্বাল তোমাকে প্রকাশ করে দেবে, খেয়াল রেখো এটা। এটা গেল কমিউনিকেশন স্কিল। তারপর লাগে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক মানে সবার সঙ্গে মিলেমিশে কাজ করা। কনফ্লিক্ট যদি কিছু হয়, তাহলে কনফ্লিক্টটাকে সলভ করা। যখনই কোনো কনফ্লিক্ট হচ্ছে, যে কারোর সঙ্গে মতের মিল হচ্ছে না, এটা কোনো বিশাল কিছু ব্যাপার না যে ঠিক আছে মতের মিল হয়নি, সর্বনাশ হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার না। হতেই পারে যে সে জিনিসটাকে অন্যভাবে ভাবছে, তুমি অন্যরকমভাবে ভাবছো, সেটাকে সলভ করো, ধীরে সুস্থে করো। সলভ সেদিনই হবে তার কোনো মানে নেই, আরামসে নাও, যে ঠিক আছে মানুষজন বিভিন্ন রকমভাবে চিন্তা করে। তোমার যারা লিডার তাদের বলতে পারো। ফ্যামিলিতেও যখন কনফ্লিক্ট হতে পারে যে কোনো ব্যাপারে, আরামসে নাও। এমন নয় যে কনফ্লিক্ট কেন হলো, কনফ্লিক্ট হবেই। মানুষ একরকমভাবে সবাই চিন্তা করতে পারে না। কনফ্লিক্ট হওয়া মানে হচ্ছে একটা কোনো মতের অমিল হচ্ছে, সেটাকে খুব স্মুথলি নিয়ে যেতে হবে। হলো, তাই তোমরা টিম ওয়ার্ক তৈরি করছো, কমিউনিকেশান তৈরি করছো। এবার তোমরা তৈরি করো হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি যেটা হয়, যেটাকে আমরা বলি যে মানুষের প্রতি মায়া দয়া, বাংলায় এমপ্যাথি একটা বিরাট বড় শব্দ, যেটা নিয়ে বিরাট কিছু চলছে। এমপ্যাথেটিক লিডার্স, সার্ভেন্ট লিডারশিপ, এই সমস্ত টার্মগুলো শুনবে যদি একটু পড়াশোনা করো ইন্টারন্যাশনাল লেভেলে কী হচ্ছে। এমপ্যাথি যেটা হয়, যে তুমি অন্যের চোখে জীবন দেখতে পারবে। তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার মায়ের চোখে দেখো, তুমি তোমার বাবার চোখে দেখো, তুমি তোমার ভাই থাকলে ভাইয়ের চোখে দেখো, তোমার কোনো বন্ধুর চোখে দেখো, এটা প্র্যাকটিস করতে হয়। আমাদের মন দেখতে চায় না, কারণ আমি যেভাবে দেখি আমার মন চাইবে আমি এভাবেই জীবন দেখব। কিন্তু তুমি 5 মিনিট 10 মিনিট করে প্র্যাকটিস করতে পারো। এমপ্যাথি অর্জন করতে গেলে যে কোনো স্কিল তোমায় প্র্যাকটিস করতে হবে। তুমি চেষ্টা করবে কোনো একটা বন্ধুর চোখে 5 মিনিট দেখো জীবন। মানে ও বন্ধুটা হয়তো ভিডিও গেম খেলতে ভালোবাসে, তাই তুমি ওর মনের একটা অংশ জানো যে ও ভিডিও গেম খেলতে ভালোবাসে, তার মানে ও সকাল থেকে করে ভিডিও গেমের কথা ভাবছে। এরকমভাবে যখন ভাবতে শুরু করবে ওর দিনটা কেমন যায়, তখন ওর থটস আর ইমোশনসের প্রতি তোমার একটু অ্যাক্সেস চলে যাবে। তুমি বুঝতে পারবে যে ওর জীবনে কী কী ফিল করতে পারে, ওর জীবনের লক্ষ্য কী। মানে কিছুক্ষণ একটা অন্যের ক্যারেক্টারে যেতে হবে। এবার ওর কী কী কষ্ট হয়, ওর ইমোশন কোথায় কোথায় প্রবলেম হয়, এগুলো আস্তে আস্তে আমরা ফিল করতে শুরু করে দিই। যার এই এমপ্যাথিটা খুব হাইলি ডেভেলপড হয়ে যাবে, সে খুব তাড়াতাড়ি অন্যের ইমোশন বুঝে যাবে, এবং যেই ইমোশন বুঝে যাবে সেই ইমোশন অনুযায়ী তাকে সাপোর্ট করতে পারবে। ঠিক আছে, তো এমপ্যাথি তৈরি করছো। নেক্সট যেটা তুমি তৈরি করতে পারো সেটা হচ্ছে অ্যাসার্টিভনেস। অ্যাসার্টিভনেস কি? এটা কমিউনিকেশনের একটা অংশ, যেটাকে বলা হয় অ্যাসার্টিভ কমিউনিকেশন। আলাদা করেও শেখানো হয়। যত সাইকোথেরাপি করা হয়, বিশেষ করে যারা টু নাইস পিপল, যারা খুব ভালো মানুষ, সরল মনের মানুষ, তাদেরকে অনেক সময় অন্য মানুষরা ব্যবহার করে নেয়। বিভিন্ন সাইকোথেরাপিতে ওদেরকে এই অ্যাসার্টিভনেস ট্রেনিং দেওয়া হয়, অ্যাসার্টিভ বানানো হয় তাকে বেশি। অ্যাসার্টিভ বানানো মানে আমি একটা ভিডিও আগের দিনই করেছি, দেখে নিতে পারো যে কী করে না বলা অভ্যাস করতে হয়। অ্যাসার্টিভনেস তৈরি করা মানে যেখানে তোমার প্রবলেম হচ্ছে, তোমাকে নিজের জন্য কথা বলতে জানতে হবে যে এটা ঠিক নয়, এটা আমার লাগবে। তো তোমার নিড যেখানে যেখানে, সেটা তোমায় বলতে হবে।
মডেস্টলি, আমার নয় যে একদম ঝগড়াঝাটি করার মতো করে, ভদ্রভাবে জোরের সাথে। আর যদি তুমি দেখো যে কেউ তোমার বাউন্ডারি ক্রস করে তোমার প্রাইভেট লাইফে ঢুকে আসছে, সেখানে তাকে আটকাতে হবে, তাই না? যেখানে যেখানে তোমার প্রবলেম হবে সেখানে তাকে আটকাতে হবে। এটা হলো অ্যাসার্টিভনেস। রেসপেক্ট তৈরি করা যায়। রেসপেক্ট মানে নিজেকেও রেসপেক্ট করো, অন্যকেও রেসপেক্ট করো। যখনই কারোর সঙ্গে মিশছো তাকে ভাবো যে আরেকজন মানুষ যারও জীবনে অনেক স্বপ্ন আছে, যেও চেষ্টা করছে, তাকে জাজ না করে তাকে রেসপেক্ট করো। জাজ করা মানে ওর কোথায় কোথায় ভুল আছে দেখা, ফল্ট খুঁজে বের করা, এরকম নয়। তাকে রেসপেক্ট করো অ্যাজ এ হিউম্যান বিং। তার অ্যাচিভমেন্টসগুলো ভুলে যাও, সে কী করেছে না করেছে তোমার জানার দরকার নাই। ভগবান তাকে অ্যালাউ করেছে পৃথিবীতে বাঁচতে, শুধু এইটুকু ভেবে তাকে রেসপেক্ট করো। নিজেকেও এইভাবেই রেসপেক্ট করো যে আমিও একজন মানুষ, পৃথিবীতে বাঁচছি, ভগবানের আশীর্বাদ আছে বলেই আমি এখন বাঁচছি। তো নিজেকেও যে পয়েন্টে রেসপেক্ট করো, অন্যকেও সেভাবে রেসপেক্ট করো। রেসপেক্ট করার ক্ষমতাটা কাল্টিভেট করতে হয়, প্র্যাকটিস করতে হয়। ঘরের লোককেও, এমন নয় যে ঘরের লোকেদের রেসপেক্ট লাগবে না, এরকম নয়। কমিউনিকেশন তৈরি করছো, টিম ওয়ার্ক কাজ করার ক্ষমতা তৈরি করছো, এমপ্যাথি তৈরি করছো, কনফ্লিক্ট রেজলিউশন, এটা বলছিলাম যে মতের অমিল হতেই পারে, রেসপেক্ট করার ক্ষমতা তৈরি করো। এইগুলো তৈরি করো, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। কমিউনিকেশন যত ভালো হবে তত আস্তে আস্তে অন্যের থট বুঝতে পারবে, এমপ্যাথি চলে আসবে। এমপ্যাথি ভালো হলে কমিউনিকেশন ভালো হবে। তো এইভাবে একটার সাথে একটা তোমাকে হেল্প করবে। কমিউনিকেশন ভালো হলে টিম ওয়ার্কও ভালো হবে, তাই না? তুমি তো কথা বলতেই জেনে গেছো, তুমি তো জানো যে কীভাবে কথা বলতে হয়। তুমি কমিউনিকেট করতে পারছো মানে তুমি অ্যাসার্টিভভাবেও শিখে যাবে, কারণ অ্যাসার্টিভ কমিউনিকেশন ইজ অলসো আ পার্ট অফ কমিউনিকেশন। একটু জোরের সাথে বলতে হয় যেখানে তোমার অসুবিধা হচ্ছে, কেউ তোমার বাউন্ডারি ক্রস করছে। এগুলো ডেভেলপ করো, এগুলো বেসিক আইডিয়া দিলাম। এগুলো হলে কী কী হয়, যে ফ্যামিলিতে ভালো থাকা যায়, সমাজে ভালো থাকা যায়, সাকসেস পেতে সুবিধা হয়, নেগোশিয়েট করতে সুবিধা হয়। কোথাও টাকা কেউ তোমায় কম দিচ্ছে, তাকে তুমি বলতে পারো যদি দেখো যে বলার সুযোগ আছে। তো এগুলো সোশ্যাল স্কিলস বলে। এগুলোর প্র্যাকটিস এবং একটু সময় লাগবে। কোনটা কোনটা আছে দেখে নাও তোমার কাছে, কোনটা কম আছে দেখো, যেটা কম আছে সেটাকে ডেভেলপ করার জন্য কী করতে পারা যায়, প্র্যাকটিস করতে পারা যায় আর অবজার্ভ করা যায় যে কারা এটাই ভালো। যদি দেখো যে কারোর টিম ওয়ার্ক ভালো, তো তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে জিজ্ঞেস করো যে টিম ওয়ার্ক কী করে ভালো করলি। সে যদি বলে দেয় যে এইভাবে করা যায়, সেটা শুনে নাও, সেটা নিজেকে একটু ভেবে নাও যে আমিও করতে চাই। এইভাবে খাতায় লিখে লিখে, এগুলো একটা পুরো লাইফের প্রজেক্ট। একটা খাতা করো যেখানে এই পার্সোনাল ইমপ্রুভমেন্ট বলে হেডিং দিয়ে দাও, যে যেগুলো যেগুলো বলছে এগুলো খাতায় লেখো পয়েন্টগুলো। তারপর নিজের মতো করে চিন্তা করো যে আমি কীভাবে ভাবছি। তুমি নিজের না ইনভলভ হলে তো এগুলো ইমপ্রুভ করতে পারবে না। ঠিক আছে, টেক কেয়ার।